আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকার সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিসগুলো তো হবে না। কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগ, এক পীরকে পিটিয়ে হত্যা। রাজধানীর ফুটপাত দখল হওয়ায় মূল সড়কে চলাচল করছে পথচারীরা, ঘটছে দুর্ঘটনা। মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেছেন। এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের মধ্যস্থতায় সন্ধ্যায় শুরু হওয়া এই বৈঠক এখন পর্যন্ত ইতিবাচক পরিবেশে হচ্ছে বলে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান, যার মধ্যস্থতায় রয়েছে পাকিস্তান। শনিবার সন্ধ্যায় ইসলামাবাদের সেরেনা হোটেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি ও কয়েকজন আইন প্রণেতা। মূল বৈঠক শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলাদাভাবে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি দল। দিনের শুরুতে ইরানের কর্মকর্তারা শাহবাজের সঙ্গে আলোচনা করেন। বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। দুই দেশের প্রতিনিধিরা শান্তি আলোচনা কিভাবে এগিয়ে নেওয়া যায় তার উপর আলোকপাত করেন। বার্তা সংস্থা রয়টার্স ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, তবে হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। ইরানপন্থী লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরাও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক হামলা চালায়, এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। ইরান অবশ্য শান্তি আলোচনার জন্য লেবাননে হামলা বন্ধে গুরুত্ব আরোপ করে। 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইরান ও লেবাননে বেশিরভাগ প্রাণহানি ঘটে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরান 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর শ্যামলীতে দেশের নামকরা কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। যুবদলের সাবেক নেতা মঈনুদ্দিন দলবল নিয়ে এই কাজ করছেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। হাসপাতালটির ভেতরে বাইরে মঈন মব সৃষ্টি করেছেন বলেও অভিযোগ রয়েছে। নিজের সারা জীবনের উপার্জিত অর্থ আর শ্রমে গড়ে তুলেছেন স্বল্পমূল্যে কিডনি প্রতিস্থাপনের বাতিঘর সিকেডি হাসপাতাল। তিনি অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। তার কাছে চিকিৎসা নেওয়া অনেকে বলেছেন, এই চিকিৎসকের কাছে টাকার চেয়ে রোগীর জীবনের মূল্য অনেক বেশি। স্বাধীনতা পদক প্রাপ্ত ডাক্তার কামরুল ইসলাম ও তার দল এখন পর্যন্ত 2000-এরও বেশি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছেন। তার প্রতিষ্ঠানে এবার হানা দিল চাঁদাবাজ চক্র। অভিযোগ উঠেছে শুক্রবার রাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে দলবল নিয়ে সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন চড়াও হন। দাবি করেন বড় অঙ্কের চাঁদা।
অভিযোগ রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতালটি থেকে চাঁদা দাবি করে আসছেন মঈন। ডাক্তার কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিমের ব্যবসাটা নিছে আমি জানিও না, প্রায় 1.5 বছর আগে উনি 1000 ডিম 9500 টাকা দিচ্ছে, আমি জানি না। রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম 66 টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে 77 টাকা করে 1 কেজি চালে। 400 প্রায় 500 লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন। তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখান, এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত 29/3/2026 তারিখেও উনি এই হাসপাতালে এসে এক কর্মচারীকে হুমকি প্রদান ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। এর প্রেক্ষিতে আমি 30 তারিখে শেরেবাংলা নগর থানায় জিডি করা হলে, যার নাম্বার 2266। চাঁদাবাজির সংবাদ শুনে মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুল ইসলামের পাশে বসে আশ্বাস দিলেন সব রকমের সহযোগিতার। বলেন, অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরেবাংলা নগর থানার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও যুবদলের সাথে তার কোনো সম্পর্ক নেই। এরকম অনেক অভিযোগ আমরা 5 আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের, যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মানবিক কাজের পথে এমন বাধা সৃষ্টি হলে দেশের চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন সচেতন মহল। তবে এখন দেখার বিষয়, প্রশাসন এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশ জুড়ে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী জানান, তালিকা প্রস্তুত শেষে সব অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চাঁদাবাজদের একটি তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। রাজধানীর একটি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগ পুলিশের কাছে রয়েছে এবং তা যাচাই বাছাই চলছে বলে জানান এই কর্মকর্তা। কমপ্লেনগুলো আসে, সেগুলোর বিরুদ্ধেও র্যাব বর্তমানে খুব চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে, এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বর্তমানে বলতে পারি যে আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই, এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দরবার প্রধান নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন দারোগার মোড় এলাকায় শামীম বাবার দরবার শরীফে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামীম সহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা শামীমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জনগণের স্বার্থ আবারও পায়ের তলায় পিষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বলেন, মানুষের অধিকারের প্রশ্নে সরকারকে এক চুলও ছাড় দেওয়া হবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে তিনি কথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে সংগঠনটি সারা দেশে নেতাকর্মীরা অংশ নেন।
শ্রমিকের অধিকার। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্য কয়েকটি দলের শীর্ষ নেতারাও সম্মেলনে বক্তব্য রাখেন। তারা দাবি করেন বর্তমান সরকার ভুল পথে অগ্রসর হচ্ছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরকে অচিরেই ভোগ করতে হবে। শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। কথাবার্তা পরিষ্কার, যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির বলেন, শ্রমিকরা কোনো সরকারের আমলই ন্যায্য অধিকার পায়নি, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। পরে আগামী 3 বছরের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন লস্কর মোহাম্মদ তসলিম। নির্বাচিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাতে হকারদের রাজত্ব। হাঁটার জায়গা না থাকায় বাধ্য হয়ে মূল রাস্তায় চলাচল করছে মানুষ, ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো অর্ধেকের বেশি মানুষ পথচারী। ফুটপাত দখলের নেপথ্যে থাকা প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য আর অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এখন মানুষের জায়গা নিচ্ছে হকারদের ডালা, চৌকি আর চায়ের দোকান। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে হাঁটছেন মূল রাস্তায়, এতে বাড়ছে দুর্ঘটনা। ব্লুমবার্গ ফিনালথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি নামের একটি আন্তর্জাতিক সংস্থা ও ডিএমপির তথ্যমতে গত 2 বছরে রাজধানীর সড়কে মৃত্যুর 65% পথচারী। ভয়াবহ এই সংখ্যার মূল কারণ নিরাপদ ফুটপাত না থাকা। হকারদের দখলে থাকা ফুটপাত উদ্ধারে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও অদৃশ্য শক্তির ইশারায় আবারও ফিরে আসে হকাররা। অভিযান করার পরে আবার বিকালবেলা দোকান বসতেছে, আপনারা এই প্রচার করতেছেন, ঠিক আছে, সব জায়গায় নেতৃত্ব আছে। আপনারা তো জানেন যে ঢাকা শহরে প্রত্যেকটা স্থানীয় 1 নাম্বার 2 নাম্বার 10 নাম্বার এটা মিলে বড় বড় ক্যাডার বাহিনী আছে, সবাই আছে, আর না থাকলে তো এগুলো চলবে না। তো এটা তো কার্যকর হয় না, যে কোনো রফাতফাতি হয়। অঞ্চল ভেদে দৈনিক নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে হকারদের চৌকি ভাড়া দেয় একটি চক্র। তবে ক্যামেরার সামনে হকাররা কেউ তা স্বীকার করেন না। না ওইগুলা কোনো কিছু নেই, ওইগুলা কোনো টাকা পয়সা দিতে হয় না। ফুটপাত হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার, তবে চক্রটি আবার ফিরিয়ে আনছে হকারদের। এই চক্রের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। আইনানুগ ব্যবস্থা হবে। কেউ যদি এটা করে থাকে, কেউ তো আর স্বীকার করছে না। যে আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এখানে কেন বসছেন, কে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করছে, তারা কেউ কোনো কথা মুখ খুলছে না, বলছে তা আমরা নিজেরাই দীর্ঘদিন করি, আমরা এখানে দীর্ঘদিনভাবে এইভাবে করে আসছি। তারা তো বলছে না। আর যদি কেউ করে থাকে, কেউ যদি এরকম তথ্য প্রমাণ আমাদের কাছে থাকে, আমরা আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মাসোয়ারা ভুগিরা বছরের পর বছর এরকম একটি চৌকিয়ে বিছিয়ে হকারদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন। সরকারের উচ্ছেদ অভিযানে হকারদের মালামালি শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রকৃত চক্রটি থাকছে পর্দার আড়ালে। এই চক্রটি যদি উচ্ছেদ করা যায় তাহলেই হবে ফুটপাত প্রকৃত হকার মুক্ত। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, আর হাম শনাক্ত হয়েছে 80 শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে 888 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে হাম সংক্রান্ত নিয়মিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত 1 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও 1 শিশু প্রাণ হারিয়েছে। 15 মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে 145 রোগীর মৃত্যু হলো। সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি চলছে।
নয়াপল্টনের কার্যালয়ে আজও শিক্ষক, আইনজীবী, শিল্পী ও ছাত্র দলের সাবেক নেত্রীরা মনোনয়ন ফর্ম কিনেছেন। আগামীকাল পর্যন্ত ফর্ম ওঠানো ও জমা দেওয়া যাবে। এখন পর্যন্ত 1025টি ফর্ম বিক্রি হয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। এই কার্যক্রমও চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ করতে সারা দেশ থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। কণ্ঠশিল্পী কনক চাপা সহ অনেকেই রয়েছেন আলোচনায়। মনোনয়ন প্রত্যাশীদের আশা, গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়নের শিকার সহ বিগত প্রায় 1.5 যুগে আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরই বিবেচনা করবে দল। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে, কারণ আমি 18 সালে নির্বাচন করেছি অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে, তারপরে আমি পিছপা হইনি। নতুন মুখের ভিড়ে আমরা যারা ত্যাগে ছিলাম, রাজপথ দখল করে আন্দোলন করেছি, সেই সকল নারীরা যেন হারিয়ে না যায়। তারা রাজপথে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করতে চাই, দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, আমাদেরকে মূল্যায়ন করা হবে। সুযোগ পেলে নারীদের সার্বিক ক্ষমতা আয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বিএনপির নারী নেত্রীরা। ফ্যামিলি কার্ড হইতে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন করার জন্য যে কাজের অগ্রসর হয়েছেন, আমরা তার সাথে একত্রিত হয়ে আগামী দিনে কাজ করতে চাই তার সাথে। নারীরা যেন কোথায় অবহেলিত না হয়, ওনাদের প্রাপ্য অধিকার যেন ওরা ফিরে পায়। শিক্ষা থেকে শুরু করে মহিলাদের সকল রকম যত রকম পিছিয়ে ছিল, পিছিয়ে পড়া দিনগুলি, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সকল কিছু আমি এগিয়ে নিয়ে যাব। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরাই মনোনয়ন পাবেন। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জোট 36 আসন, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 1টি আসন পাবে। তস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হলে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যালয়গুলোতে সিসিটিভি ক্যামেরা বসবে, শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে। ছাত্ররা কমপ্লেন করলো যে শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসে না, ঠিকমতো পড়ায় না। আবার শিক্ষকরা কমপ্লেন করলো শিক্ষার্থীরা আসে না, এরা ক্লাসে অ্যাটেন্টিভ না। ক্লোজে ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে আর্কাইভে। আমি আপনার কাছ থেকে ব্লুটুথের মাধ্যমে আপনার পাসওয়ার্ড নিয়ে আমি ওই ক্লাসগুলি দেখবো শিক্ষকরা কী করে, ছাত্ররা কী করবে, কারণ আমাদের তো মনিটরিং করতেই হবে, কোনো তো বিকল্প নেই। নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ে 250 শয্যা জেনারেল হাসপাতাল, আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা সহ নেই তেমন কোনো সুযোগ সুবিধা। শয্যার তুলনায় 3 গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রংপুর রেফার করার সাথেই মনে করেন রাস্তায় রুগী নিয়ে যেতে যেতে আমাদের রুগী মারা যায়। তো আমাদের রুগী যদি এইভাবেই মারা যায়, তাহলে আমাদের চিকিৎসার দরকারটা কি, হাসপাতালের দরকারটা কি? এভাবেই প্রিয়জনের মৃত্যুর আক্ষেপ করছেন রোগীর স্বজনরা। এমন চিত্র নতুন নয় ঠাকুরগাঁয়ের 250 শয্যা হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক জটিল রোগীদের। জেলায় ঠাকুরগাঁও সদরে গেছি, যাওয়ার পরে ওখানে আমার আম্মার পেটে পানি জমে গেছে, এইটার জন্য ওখানে আমি ভর্তি করছি। তখন আমাকে কি করলো ওখানকার ডাক্তার, আমাকে রংপুরে রেফার করে দিল। আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুরে, আর ডায়ালিসিসের রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এই অবস্থায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। আমাদের এই সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট নাই, যে কারণে আমাদের রোগী তাদের পর্যাপ্ত সেবাটা এখানে পাচ্ছে না। আমরা চিকিৎসা পাই না, অনেক সময় রংপুরে রেফার করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের রুগী যায় যেতে অনেক সময় মারাও যায়।
সংকট নিরসনে 2013 সাল থেকে নানা আন্দোলন ও দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল মানসম্মত একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে 2027 সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। আমরা ফিরে গিয়েই একটা ডিপিপি বলে ডেভেলপমেন্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমরা একটা তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন মেডিকেল কলেজের কাজ দৃশ্যমান হোক, এমনটাই দাবি ঠাকুরগাঁওবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে শেষ হলো 2 দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের। এবারের আয়োজনে রবীন্দ্র পদক দেওয়া হয়েছে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। আজ সমাপনী দিনে রবীন্দ্র চর্চায় সবাইকে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গুণীজনরা। আমি মারের সাগর পাড়ি দেব ভীষণ ঝড়ের বায়ে, আমার ভয় ভাঙা এই নায়ে। রবীন্দ্রনাথের বিখ্যাত এই গানের তালে তালে শনিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের 44তম বার্ষিক অধিবেশনের সমাপনী আয়োজনের সূচনা হয়। রবীন্দ্র পদক প্রদান করবে। এ সময় রবীন্দ্রসঙ্গীতে অবদানের জন্য সম্মাননা জানিয়ে পদক দেওয়া হয় সৈয়দ আকরম হোসেনকে। এরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সকল প্রতিকূলতার মধ্যেও রবীন্দ্র তথা সংস্কৃতি চর্চার প্রতি জোর দেন গুণীজনরা। কুপ্রবৃত্তি, হিংসা, বিদ্বেষ সবকিছু থেকে মুক্ত হতে হবে, আর এ থেকে মুক্ত হতে হলেই সংস্কৃতি মনা হতে হবে। যে সকলে মিলে আমরা যেই পথটা সামনে দেখতে পাচ্ছি, যেই পথে চলার প্রত্যয় ব্যক্ত করেছি, সেটা শিল্পকে, সংস্কৃতিকে, বিশেষভাবে সঙ্গীতকে সমাজে আরো ব্যাপ্ত করে দেওয়া, আরো ছড়িয়ে দেওয়া। প্রদীপ প্রজ্বালনের পর একে একে সঙ্গীত ও নাচে রবীন্দ্র বন্দনায় মেতে ওঠেন শিল্পীরা। 2 দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নতুন উদ্যম তৈরি হবে বলে প্রত্যাশা আয়োজকদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে আছেন মিরাজের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা দলের সব সদস্য। এই অবস্থায় পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে ফিরতে হচ্ছে তানজিদ, মুস্তাফিজ, নাহিদ, রিশাদ ও শরীফুলকে। 17 এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। একই মাঠে 20 এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুটির জন্য শনিবার দল ঘোষণা করেছে হাবিবুল বাশারের নেতৃত্বে হাসিবুল ইসলাম শান্ত, নাইম ইসলাম ও নাদিফ চৌধুরীর নতুন নির্বাচক প্যানেল। নেই কোনো চমক। বেসিক্যালি আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায়, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না, এটা আমাদের সিলেকশন কমিটির একটা আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। দেখুন, বাংলাদেশ টিম যখন খেলবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু ম্যাচটা জেতা। সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া এখন বাংলাদেশের মূল লক্ষ্য, তাই এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। সেজন্য পিসিএল এর মাঝপথে ফিরতে হচ্ছে তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলামকে। এই সিরিজটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট নিতে পারি, তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে, তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পারবো। বেশ কয়েক মাস ধরেই আলোচনায় সাকিব আল হাসান। দলের হয়ে খেলতেও চান তিনি। বিসিবির ভাবনায়ও আছেন সাকিব, বলছেন প্রধান নির্বাচক। তার সাথে কথা হলো, ডেফিনেটলি তাকে নিয়ে আমাদের কি প্ল্যান সেটা আমরা জানাবো। আমরা কেন দলে নেই, ইটস নট এ কম্পালসারি থিং যে আমাকে সবাইকে আমি জানাবো, বাট আমাদের মধ্যে এমন এটা স্বাভাবিক বিষয় হচ্ছে, যদি আমরা কোনো প্লেয়ারকে নেই অথবা কোনো প্লেয়ারকে যদি কখনো বাদ দিই, অ্যাটলিস্ট আমাদের তাদেরকে নিয়ে কী পরিকল্পনা, তাকে নিয়ে কী ভাবছে সেটা আমরা ক্লিয়ার করে দিই। 23 এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। নিউজিল্যান্ডের বিপক্ষে 27 এপ্রিল থেকে হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার।
ঢাকার সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগ, এক পীরকে পিটিয়ে হত্যা। রাজধানীর ফুটপাত দখল হওয়ায় মূল সড়কে চলাচল করছে পথচারীরা, ঘটছে দুর্ঘটনা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।